গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন বেরোচ্ছি দীঘা থেকে দুবলাগাড়ির উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন বাজে সকাল 10টা। আমি এখান থেকে রওনা দিচ্ছি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও কিছুটা কথা হবে। রাস্তায় চলার পথে আমরা কত রকম আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়ে থাকি। তো আজকে আমিও সেরকমই একটা আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়েছিলাম। তো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। এই অ্যাম্বুলেন্সে করে বেশ কিছু মানুষজন কিন্তু বেশ আনন্দ সহকারে দেখলাম বেড়াতে এসেছেন। প্রথমে আমিও বুঝতে পারিনি, পরে দেখলাম প্রচুর লোকজনের ওঠানামা। তো তাতে বুঝতে পারলাম তারা বেড়াতে এসেছেন। তো একদিক থেকে বলবো অ্যাম্বুলেন্স কিন্তু মানুষের জীবনদানের ক্ষেত্রে বেশ একটা বড় ভূমিকাই পালন করে থাকে। তো এক্ষেত্রে ওনাদের জন্যও কিন্তু অ্যাম্বুলেন্স এই ভূমিকাটাই পালন করেছে। আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে ভালো থাকার অধিকার আছে, আর এই ভালো থাকাটা মানুষ যে যেভাবে পারে সেইভাবেই ভালো থাকার চেষ্টা করে। আর আমিও বলবো এইভাবে প্রত্যেকটা মানুষ জীবনে ভালো থাকুক। আজকের রোদটা কিন্তু বেশ ভালো চড়া। গাড়িতে এসি চলার কারণে গরমটা অনুভূত না হলেও আমি যখন ব্রেক নেওয়ার জন্য একটু গাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু রোদের তাপটা বেশ ভালোভাবে আমি অনুভূত করেছি। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমি কিন্তু প্রায় পৌঁছেই গেছিলাম এনএইচের কাছাকাছি। এই যে বাঁ দিকের রাস্তাটা, এইটা সোজা গিয়ে কিন্তু এনএইচেই কানেক্ট করছে। এটা ঠিক কত নাম্বার এনএইচ আমার জানা নেই, আর সত্যি কথা বলতে আমি খেয়াল করে দেখিও নি এটা কত নাম্বার এনএইচ। তো তোমাদের কারোর যদি জানা থাকে এটা কত নাম্বার এনএইচ আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। রাস্তার দুপাশের সবুজের সমারোহ আর এই যে লালচে কমলা মাটি, এ কিন্তু তোমার মনকে মুগ্ধ করবেই। চারপাশের গাছপালা, পথঘাট আর বাড়িঘর দেখতে দেখতে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। ঘোরটা কাটে ঠিক সেই সময় যখন দেখি আমি প্রায় পৌঁছে গেছি হলদিপদা পঞ্চুপদা রোডের একদম কাছাকাছি। এখান থেকে দুবলাগাড়ি সি বিচের দূরত্ব প্রায় 17 থেকে 18 কিলোমিটার মতো হবে। এই একই পথেই কিন্তু বাগদা সি বিচেও পৌঁছে যাওয়া যায়। মেন রোড থেকে ভিতরের রাস্তাতে ঢোকার পরে প্রথম দিকের রাস্তাটা কিছুটা ভালো পেলেও পরের দিকের রাস্তাটা কিন্তু ভীষণ ভাঙাচোরা, ভীষণ খারাপ অবস্থা। বলতে গেলে এক কথা এটাকে অফরোডিংই বলা চলে। অনেকটা পথ অতিক্রম করে আমি কিন্তু প্রায় পৌঁছেই গেছি দুবলাগাড়ি সি বিচের একদম কাছাকাছি। এখান থেকেই কিন্তু বিভিন্ন কটেজের দেখা মিলছে।
আরও খানিকটা পথ পেরিয়ে আমি কিন্তু এসে পৌঁছেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পের মেন গেটের সামনে। এইটা গ্যালাক্সি নেচার ক্যাম্পের এন্ট্রান্সটি। পার্কিং এরিয়াতে গাড়িটিকে পার্ক করার পর সামনে তেমনভাবে কাউকে দেখতে না পেয়ে আমি কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যেতে থাকি। ভিতরের দিকে আরেকটু এগিয়ে গিয়েই ডান দিকে পড়ে রিসেপশন এরিয়াটা। রিসেপশনে যিনি ছিলেন ওনার সাথে কথা বলে জানতে পারি আজকের দিনে ওনারা পার পার্সন 2200 টাকা করে চার্জ করছেন। ওনাদের সাথে কথা বলে আমি আস্তে আস্তে এগিয়ে যাই সি বিচের দিকে। ক্যাম্পটির পিছন দিক দিয়ে কিন্তু সি বিচে পৌঁছে যাওয়া যায়। তো চলো দেখি। সি বিচে যাওয়ার পথে একটা ঝাউবন পড়ে। ঝাউবনটা বেশ বড়, পেরোতে প্রায় সময় লাগে মিনিট 4-5 মতো। তো সামনেই দেখি বেশ কতগুলি বাচ্চা ছেলে নিজেদের মতো করে কিন্তু খেলাধুলা করছে। খানিকটা পথ এগিয়ে লোকাল দুজন মহিলাকে দেখতে পেয়ে আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিলাম যে আমি সঠিক পথে যাচ্ছি কিনা। তো ওনারা আমাকে জানালেন যে আমি একদম সঠিক পথে যাচ্ছি। তো সেই মতো আমি আবার চলা শুরু করলাম। ঝাউবন দিয়ে চলার পথে দেখি বেশ কিছু মানুষজন সি বিচে ঘুরে আবার ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছেন। উপরের দিকে তাকিয়ে দেখি রোদটা এত সুন্দর ঝলমলিয়ে উঠেছে, যার কারণে ঝাউবনটা ভিতর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মধ্যাহ্নের সূর্য কিন্তু একদম মাথার ওপরে, আর এই মাথার ওপরে সূর্যকে সঙ্গে করে নিয়েই আস্তে আস্তে হেঁটে এগিয়ে যেতে লাগলাম আমি সি বিচের দিকে। ঝাউবন দিয়ে হাঁটতে হাঁটতে সি বিচের দিকে যত এগোতে লাগলাম দেখলাম গ্রামেরই বেশ কিছু মহিলা মাথায় কাঠখড় নিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বন থেকে বাড়ির পথে। আরও কিছুটা পথ এগিয়ে দেখতে পেলাম সামনে একটি বিশ্রামের জায়গা করা। সেখানে কিছু মানুষজন বসে বিশ্রাম নিচ্ছেন এই গরমের দুপুরে। ঝাউবনের শেষ প্রান্তে সমুদ্রের কাছাকাছি পৌঁছে যখন আমি এই মাঝখানের পথটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন যে কি অসম্ভব ভালো লাগছিল আমার, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ঠিক তেমনই সুন্দর একটা হাওয়া বইছিল। আমি এসেছি সমুদ্র সৈকতে ঠিকই, কিন্তু সমুদ্র সৈকতে পৌঁছে বালিগুলোকে যখন আমি দেখি
তখন দেখি সুন্দর থরে থরে সাজানো, মনে হচ্ছে যেন আমি মরুভূমিতে চলে এসেছি। মরুভূমিতে হাওয়া বইলে বালির যে একটা সুন্দর ধরন তৈরি হয় না, ঠিক সেই ধরনটাই যেন আমি এখানে লক্ষ্য করতে পারলাম। দূর থেকে একটা বসার জায়গা লক্ষ্য করতে পারলাম। দেখলাম তার ঠিক পিছনেই একটা ডগি কিন্তু বেশ আরাম করে শুয়ে রয়েছে। ওর ঠান্ডা লাগছে কি গরম লাগছে বলতে পারবো না, কিন্তু আমি যাওয়াতে একটু উঠে আমাকে দেখে নিয়ে আবার শুয়ে পড়লো। হয়তো ও বুঝতে পেরেছে যে আমার থেকে ওর কোনো ক্ষতি হওয়ার নেই। দুবলাগাড়ি সি বিচে এসে আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। তোমরা যারা এসেছো তাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা এখনও আসোনি তাদেরকে বলবো একবার হলেও অবশ্যই এখানে এসে ঘুরে যাও। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে জায়গাটা। সি বিচে দাঁড়িয়ে পিছনের ঝাউবনটা এত সুন্দর লাগছে দেখতে, সে আর বলার অপেক্ষা রাখে না, তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ। সমুদ্রের সুন্দর হাওয়া গায়ে মেখে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সমুদ্রের কাছে। গিয়ে দেখলাম ঢেউ নেই বললেই চলে। কিছু মানুষজনকে দেখলাম দূরে সমুদ্রের গভীরে গিয়ে বেশ স্নান করছে আনন্দ সহকারে। প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় কাটিয়ে আমি দুবলাগাড়ি সি বিচ থেকে বেরিয়ে পড়ি। আমার কিন্তু কোনো রকম কটেজ বা রুম বুক করা ছিল না, যেহেতু আমার এখানে থাকবার জন্য কোনো প্ল্যান আমি করেছিলাম না। দুবলাগাড়ি থেকে বেরিয়ে আমি কিন্তু রওনা হয়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে। এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখবো, যদি কেউ মনে করো আমার মতো করে প্ল্যান করবে, সকালবেলায় এসে দুপুরবেলা ঘুরে বেরিয়ে যাবে, কোনো রকম স্টে করবে না, তাহলে তাদেরকে আমি জানিয়ে রাখবো এখানে কিন্তু খাবার দাবারের কোনো রকম অপশান কিন্তু তোমরা পাবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের দুপুরের লাঞ্চের জন্য কিন্তু খাবার সঙ্গে করেই তোমাদেরকে নিয়ে আসতে হবে এখানে। পথ চলতে চলতে ভীষণ খিদে পেয়ে যায়, দাঁড়িয়ে যাই এই হোটেলটির সামনে। ভাবি দুপুরের মধ্যাহ্ন ভোজনটা এখানে সেরেই তারপর আবার বেরিয়ে যাওয়া যাবে তাজপুরের উদ্দেশ্যে। আমার খিদে পাওয়ার পাশাপাশি কিন্তু আমার গাড়িরও বেশ খিদে পেয়েছিল, তো ভাবলাম তাকেও তার পছন্দের জায়গাতে খাইয়ে দেওয়া যাক। তো সেই মতো তাকে তার পছন্দের জায়গায় নিয়ে গিয়ে তাকে তার ঠিক মতো খাওয়ার যোগান দিয়ে তারপরে কিন্তু আবার আমি রওনা দিই। রাস্তায় চলতে চলতে হঠাৎই যেন আবহাওয়ার পরিবর্তন ঘটে, চারিদিকটা মেঘ করে আসে, বেশ একটা সুন্দর মিষ্টি হাওয়া বইতে থাকে। প্রায় 1-1.5 ঘন্টার পথ অতিক্রম করে পাটা অবশ হয়ে যাওয়ায় ভাবি একটু বিরতি নেওয়া যাক। দাঁড়িয়ে পড়ি এই সবুজ রঙটা দেখে। এত সুন্দর নরম সবুজ রং শরীর আর মন দুটোকেই যেন বেশ আরাম দিচ্ছিল। বিরতি শেষে বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের উদ্দেশ্যে, কারণ এখনো অনেকটা পথ চলা বাকি ছিল।
100 কিলোমিটার কি তার বেশিই হবে কভার করে আমরা তাজপুরে আপাতত ঢুকেছি। তাজপুরে এখন এসেছি, তাজপুরের রাস্তাতেই ঢুকে মনে হলো একটু চা খাই, একটু ব্রেক নেওয়া যাক, কারণ একদমই প্রায় পৌঁছে গেছি। এরপর হোমস্টেতেই ঢুকবো বা রিসর্টে যাবো। এখনও রুম ঠিক করিনি বা স্টে কোথায় করবো সেটা ঠিক করিনি। তো সেই জন্য ভাবলাম একটুখানি চায়ের ব্রেকটা নিয়ে নেওয়া যাক। তো চায়ের ব্রেক নেওয়ার জন্য আমি এখানে এই দোকানে চলে এসেছি। তো এই ভাইয়ের কাছ থেকে আজকে চা খাবো। ভাই একটু হাই করে দাও, হাই করে দাও একটু। এই ভাইয়ের কাছ থেকে আজকে আমি চা খাবো, এখন একটু ব্রেক নেবো এখানে বসে। তো ব্রেক নিয়ে তারপরে আবার এখান থেকে আমরা স্টের উদ্দেশ্যে বেরোবো। এখন পৌঁছে গেছি তাজপুরে। তো আমি আজকে এসেছি স্যান্ড কোর্টইয়ার্ডে। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো এন্ট্রির সময়টা আমি দেখাতে পারিনি, কোনোভাবে পসিবল হচ্ছে না। তো আমি ঢোকার সাথে সাথে ওনারা খানিকক্ষণের মধ্যেই রুমে ঢোকার সাথে সাথে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কসটাও পৌঁছে দিয়ে গেছেন। আমি আপাতত এটাকে এখানেই রেখেছি, যেহেতু মানে তখন রাখতে পারিনি, কারণ হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেছিলো। তো যার কারণে আমি বেডের ওপরেই ওটা তখন রেখে দিয়েছি জাস্ট। তো এখন ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে দেখি কীরকম কী বানিয়েছে। এখন বাজে প্রায় রাত্রি 10টা। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরে বেরোনো কোনোভাবেই পসিবল হচ্ছে না। রেস্টুরেন্টে গিয়ে যে খাওয়া দাওয়া করবো সেটাও পসিবল হচ্ছে না, যে রিসর্টে আছি। তো ভাবলাম যে ঘরে বসেই ডিনারটা করে নেওয়া যাক, অর্ডার দিয়ে দিয়েছি।